এইবারের নির্বাচনের প্রধান অস্ত্র কি ধর্ম? আসছে মানে হুমায়ুরা যেটা বলছেন আমি একটু একটা জিনিস ক্লিয়ার করি। একটা রাজনৈতিক দল তৈরি হওয়া মানে ক্ষমতায় যেতে চায়, মানে আমাদের দেশে কেন যেন আপনি কি তাহলে ক্ষমতার রাজনীতি করেন? অদ্ভুত একটা প্রশ্ন। না, তা তো অবশ্যই। আমি ক্ষমতার রাজনীতি মানে আমি ক্ষমতায় যেতে চাই। সো এই দলটা ক্ষমতায় যেতে চায়, রাজনীতি মানে আমি রাষ্ট্র পরিচালনা করতে চাই, সোজা সাপটা কথা। নাহলে আপনি সামাজিক সংগঠন করতেন, তাই না? আপনি রাজনীতি করছেন। নাম্বার 2 হচ্ছে নির্বাচন কমিশন নিয়ে হুমায়রা যে জবাব দিল, এটা আমি একটু অ্যাড্রেস করতে চাই একটা জিনিস। মানে ওনারা নির্বাচন থেকে সরে যাচ্ছেন না, কারণ হলো ওনারা মনে করেন নির্বাচন মোটা দাগে ভালো হবে। কেন জানেন? শেখ হাসিনার সময় দেখুন আমরা নির্বাচন কমিশন নিয়ে আলাপও করি নেই। আমরা তোমাকে যেতে হবে, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না। না, বিএনপি কিন্তু প্রশ্ন তুলেছিল এই নির্বাচন কমিশনের যে ফরমেশনের যে আইনটা, এটা নিয়ে কিন্তু বিএনপি প্রশ্ন তুলেছিল। আমি ওরা যেটা ভালো করেছে সেটা আমার বলতে হবে। আমি আবার একটু পাল্টা যুক্তি দেই, সেটা হচ্ছে আমাদের শ্রেষ্ঠতম নির্বাচন 91, 96, 2001 যদি ধরি, ওই সময় জাস্ট প্রধানমন্ত্রী বা তখন ওই যে উপদেষ্টা যিনি ছিলেন তার একটা অফিস অর্ডারে নির্বাচন কমিশন তৈরি হয়েছে। আইন তো শেখ হাসিনাই সেদিন করলেন, কোনো রকমে তার একটা আইন হয়েছে, আমি সরিয়ে রাখি আইন। তো ওই নির্বাচন কমিশনগুলো কি ভালো ছিল না? ছিল তো। সুতরাং এটা ইস্যু না। ইভেন আমি মনে করি ওনারা নির্বাচনে থাকছেন কারণ ওনাদের মতো আমিও বিশ্বাস করি, আমি একটু বলে ফেলি, এটা নিয়ে তর্ক করবো না, ও জবাব দিতে চাইতে পারে, কিন্তু আমি তারপরেও বলে রাখি, আমি মনে করি ডক্টর ইউনূস স্টুডেন্টদের প্রতি মানে এনসিপির প্রতি বায়াসড আছেন, এখনো আছেন। উনি বায়াসের তো লজিক থাকে না, উনি আশা প্রকাশ করছেন যে এবার উনি বায়াসড আছেন। কিন্তু আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন ডক্টর ইউনূস কি তার কোনো ক্ষমতা ব্যবহার করবেন কোন স্টুডেন্ট ক্যান্ডিডেটকে জেতানোর জন্য, আমার উত্তর হচ্ছে না। তাহলে ব্যাপারটা বোঝা গেল। সো আমি মনে করছি ডক্টর ইউনূস তাদের প্রতি বায়াসড আছে, কিন্তু উনি কোনো অবৈধভাবে কাউকে সুবিধা দিয়ে জিতিয়ে আনবেন আমি ডক্টর ইউনূসকে সেটা মনে করি না। সুতরাং আমাদের একটা সরকারটা দুর্বলতা থাকতে পারে, ইনএফিসিয়েন্সি থাকতে পারে, কিন্তু এই সরকারটা কারো হয়ে কাজ করবে টপটা অন্তত এটা মনে করি না। সেই জন্য পরিস্থিতি ভিন্ন। আর ওনারা যেটা করছেন এটা কেন করছেন আমি সেটাও জানি, দ্যাটস ফাইন। আপনার নির্বাচন কমিশনের উপরে ক্রমাগত চাপ রাখতে হবে আসলে, কারণ আমি মনে করি নির্বাচনটা খুবই ভারসাম্যহীন একটা নির্বাচন হচ্ছে। মানে আমরা কখনো কোনো ভালো নির্বাচনে, এটাও ডিবেট হতে পারে, আমি ডিবেট করছি না, জাস্ট আমি আমার স্টেটমেন্টটা দিই, সেটা হচ্ছে বিএনপি জিতে যাবে এই পারসেপশনটা খুব বেশি স্ট্রং। ফলে আপনি চান বা না চান আপনি দেখবেন নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশ সে বিএনপির প্রতি অ্যালাইন্ড হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকতে পারে। সেই জায়গায় তারা তাদের জায়গায় জামায়াত ইসলামী শোরগোল করা কিন্তু জরুরি, নাগরিকদেরও শোরগোল করা দরকার। দেখা গেল সে তার কি সঠিক, এই যে ওনারা প্র্যাকটিস যদি ক্লিয়ার উদাহরণ দিয়ে বলেন যে ইনি অন্যায় করেছেন, ইনি এটাকে ব্যবস্থা নেয় নাই, এটা উচিত হবে। সুতরাং আমি এটাকে খারাপভাবে মোটেও দেখি না। এবার আমি আপনার জায়গায় আপনি যে পয়েন্টটা আনলেন, আমি একটু ছোট্ট থিওরিটিক্যাল আলোচনা করি। আমি 5 আগস্টের পরবর্তী সময় থেকে একটা অ্যালার্মিং দিচ্ছিলাম এবং সেই অ্যালার্মিংটা সত্য হলো। এই অ্যালার্মিংটা ভালো মানে সত্য হয়, আমি খুশি হইনি। 5 তারিখের পর থেকে দেখলাম আমরা ইডিওলজিক্যাল ডিবেটে ঢুকে গেছি। আমি তখন একটা কথা বলতাম, যখন রাজনীতিতে আসলে দুইটা ইস্যুতে করা যায়, একটা ইডিওলজিক্যাল ইস্যুতে আর একটা ওয়েলফেয়ার ইস্যুতে। হ্যাঁ, তা আপনি যদি ইডিওলজিক্যাল ইস্যুতে ঢুকে পড়েন, আপনি না ওয়েলফেয়ারের আলোচনা সামনে আসে না, জনগণের লাভ নাই। ইডিওলজিক্যাল ইস্যুতে পলিটিক্স করা পলিটিক্যাল পার্টির জন্য সোজা। ধরুন 2014 সালের নির্বাচনের আগে নরেন্দ্র মোদী বিজেপির স্লোগান দিয়েছিল সবকা সাথ সবকা বিকাশ। উনি কিন্তু তখন হিন্দুত্ববাদ দেখান নাই, প্রাথমিকভাবে সবাইকে নিয়ে আমি গ্রো করব, বিকশিত হব। উনি যখন ডাব্বা মারলেন ঠিকমতো পারলেন না, পরের নির্বাচনে তিনি এরপর শুরু করলেন পাকিস্তানের সাথে পুলওয়ামা হত্যাকাণ্ড, এবার নির্বাচনের আগে আমি রাম মন্দির করেছি। ফলে আমি জনগণ ভাত খেতে পারছে কি পারছি না, চাকরি পাচ্ছে কিনা আমার স্বাস্থ্য ম্যাটার করছে, পাকিস্তান শত্রু, বিজেপিকে ভোট দাও পাকিস্তানকে ঠেকানোর জন্য, ফ্যাসিজম প্রতিষ্ঠার জন্য যা লাগে আর কি। একদম তাই। সো ধর্ম শক্তি লাগে, হ্যাঁ, তো ধর্ম ভয় লাগে। এখন ধর্ম আসলে এই নির্বাচনে প্রধানতম এজেন্ডায় পরিণত হয়ে গেছে অলরেডি। এটা খুবই দুর্ভাগ্যজনক। খুব স্বাভাবিকভাবেই যখন বিএনপির বিরুদ্ধে আপনি যদি পলিটিক্যাল স্ট্র্যাটেজি আমাকেও করতে দেন, আমিও তাই করব। আপনার তো আসলে সব মানুষের ভোট লাগবে না, আপনি চেষ্টা করবেন এটা দেখানোর জন্য। ধরুন জামাতে ইসলামী মুখে যতই লিবারেল কথা বলুক, আমি পড়ে শোনাতে পারি জামাতে ইসলামীর সদস্য হতে কি হতে হয়, সদস্যের শপথ আমি রুকনের শপথ পড়ে শোনাতে পারি। আমি একটা কলাম লিখছি, সেই কারণে এগুলো সব ঘেটে ঘেটে বের করলাম। একজন নারীকেও তারা মনোনয়ন দেননি, একজনকেও না, 5% দূরে থাকুক, একজনকেও দেন নাই। সো এই জিনিসগুলো যখন সামনে আসবে, সামনে কথাগুলো একটা দল চেষ্টা করবে দেখাতে, দেখো ও কিন্তু ইনক্লুসিভ থাকবে না, ও কিন্তু সবার জন্য স্বাভাবিক থাকবে না, ও টিকিট বিক্রি করবে, ইমানি দায়িত্ব জামাতকে ভোট দেয়, এসব কথা বলছে, সে ধর্মকে ব্যবহার করছে। একই সাথে আবার দেখেন
এই জোট থেকে বেরিয়ে যাওয়া ইসলামী আন্দোলন জামাতকে আবার সেও কিন্তু ওই ধর্মের পয়েন্টে অ্যাটাক করছে, যে দেখো ও কিন্তু শরিয়া কায়েম করবে না বলছে, অথচ সব ঘুরিয়ে ফিরেও এক জায়গায় খুব স্বাভাবিকভাবে এখন যখন ওই জোটটা আছে, আমি যদি বলি হুমায়ুনের জোটে এমন দল আছে যিনি মনে করেন সবার ভোটাধিকার থাকবে না। ওনারা একসময় বিএনপির জোটেও ছিলেন, এই কথা শুনি নাই, রিসেন্টলি বললেন একটা ন্যাশনাল আইডি কার্ড থাকবে, একটা ভিআইডি ভোটার আইডি কার্ড থাকবেন, মানে ওনারা বেছে বেছে বের করবেন, এটার একটা ক্রাইটেরিয়া তারা ঠিক করবেন যে তারা যদি কোনোদিন ক্ষমতায় আসে যে কে ভোট দেওয়ার যোগ্য কে যোগ্য না, মানে প্রতিনিধি নির্বাচন করার ক্ষমতা ইউনিভার্সাল সাফরেজ যে বলে সবার না, এটা থাকবে না। তারা প্রকাশ্যে বলেছে, ওনারা প্রকাশ্যে বলেছেন ওনারা খেলাফত কায়েম করতে চান, মানে সারিয়াও না, সারিয়া মানে আপনি এক দেশ, খেলাফত মানে হলো একটা প্যান ইসলামিক ব্যাপার। আপনি আফগানিস্তান যাচ্ছেন, আফগানিস্তানের লোক বাংলাদেশের পারমিশন ছাড়া জানানো ছাড়া চলে এসে তাদের সাথে বৈঠক করছেন। সো এগুলো যখন সমাজে ঘটতে থাকবে, বিপক্ষে যে রাজনৈতিক দল আছে কম্পিটিটর সেগুলো ব্যবহার করবে। আবারও বলছি খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু এটা ঘটে গেছে। এটার ফলাফলটা আমরা দেখবেন এই ধর্ম, তুমি ভারতের পক্ষে না ভারতের বিপক্ষে, ইস্যু কিন্তু এগুলো। অথচ বিএনপি তার অনেকগুলো ওয়েলফেয়ারের আলাপ করেছে, জামাতও করেছে, তাদের পলিসি সামিট হলো কিছুদিন আগে, তাই না, অ্যাসপায়ারিং বাংলাদেশ, ওখানে তারা তাদের কিছু কর্মসূচি দিয়েছে। হতে পারতো না আপনি 6 থেকে 8% জিডিপি কি হেলথে দিতে পারেন, মানে আপনি ট্যাক্স যা করবেন সব দিয়ে দেবেন, এই আলাপগুলো হওয়ার কথা ছিল। বিএনপির যে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, এটা ম্যানেজেবল কিনা, ফিনান্স থেকে আসবে, তুমি 2 কোটি চাকরি দিবা বলছো, থেকে দিবা আমাকে দেখাও। আপনি 10,000 করে টাকা দিবেন বলছেন, এত লাখ বেকারকে দিয়ে কি অর্জন করতে চান, আলাপ হওয়ার কথা ছিল এইগুলো।